আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব বাংলাদেশের হারিয়ে যাওয়া এক শহরের ইতিহাস। এক শহর যার দেয়ালে আজও বাজে ইতিহাসের প্রতিধ্বনি। এখানে নেই কোনো আধুনিক কোলাহল, আছে শুধুই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতাব্দীর প্রাচীন সব ভবন। এই শহরের নাম পানামনগর। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এই নগরীকে অনেকে বলেন ভবনের শহর, আবার অনেকে বলেন ভবিষ্যতের অতীত। প্রায় ৫০০ বছর আগে নির্মিত এই শহর গড়ে উঠেছিল ১৫ শতকে বাংলার ১২ ভূঁইয়াদের একজন ঈসা খাঁর শাসনামলে। পানামনগরের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ৫২টি প্রাচীন ভবন, যার মধ্যে অনেকগুলোই নির্মিত হয়েছিল ইউরোপীয় স্থাপত্য শৈলীর আদলে, আবার অনেকগুলো মুঘল ও ব্রিটিশ স্টাইলে। এটি ছিল একসময়ের ব্যবসায়িক প্রাণকেন্দ্র। বিশেষ করে সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন কাপড় এখান থেকেই রপ্তানি হতো। নগরের মাঝ দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা, আর তার দুই পাশে সারি সারি পুরনো ভবন, প্রতিটি যেন এক একটি কাহিনীর বাহক। এই শহরের ভেতরে ছিল মন্দির, মসজিদ, স্কুল, পাঠশালা, পুকুর, কূপ, গোসলখানা এবং বিশুদ্ধ পানির জন্য জলাধার। একটি সুপরিকল্পিত নগর ব্যবস্থার নিদর্শন ছিল এই শহর। এই শহরের পাশেই রয়েছে একটি ছোট লোকশিল্পের বাজার, যেখানে এখনও পাওয়া যায় মাটির পাত্র, নকশি কাঁথা, কাঠের খেলনা আর গ্রামের ঘরের সাজানো নানা রকমারি জিনিস। আর একটু সামনে গেলেই আপনার চোখে পড়বে গোয়ালদি জামে মসজিদ, যেটি নির্মিত হয় ১৫১৯ সালে সুলতানি আমলে। মালিক কফুর নামের এক শাসক এটি নির্মাণ করেন। আজও এর খিলান আর মিনার দেখে বোঝা যায় মুসলিম স্থাপত্য কিভাবে বাংলার মাটিতে গড়ে উঠেছিল। দর্শক, এই হারিয়ে যাওয়া শহরের অলিগলি এখনও গল্প বলে। চলুন চোখে দেখি সেই গল্পগুলো, ভবনের ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস, গৌরব ও কালের সাক্ষ্য। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন নারায়ণগঞ্জ শহর থেকে রওনা হয়েছি পানামনগরের দিকে, হারিয়ে যাওয়া এক শহরের ইতিহাস জানতে আর আপনাদেরকে জানাতে। এই নগরী একসময় জমিদারদের বসতি ছিল, আর এখনও এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পুরনো দিনের স্মৃতি, স্থাপত্য আর কারুকার্য। পানামনগরের ইতিহাস শুরু হয় ১৫০০ শতকের দিকে, যখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। এই এলাকা ছিল মুসলিম শাসকদের, বিশেষত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সোনারগাঁও ছিল বাংলার রাজধানী, আর পানাম ছিল তারই এক অভিজাত আবাসিক এলাকা। মূলত হিন্দু জমিদার ও ব্যবসায়ীদের জন্য এই শহর গড়ে ওঠে ১৮০০ ও ১৯ শতকে ব্রিটিশ শাসনামলে। তারা এখানে ইউরোপীয় ধাঁচের প্রাসাদতুল্য বাড়ি তৈরি করেন, যার মাধ্যমে এখনও বোঝা যায় তাদের রুচি, আভিজাত্য এবং কারুকার্যপূর্ণ স্থাপত্য। পানামনগরের স্থাপত্য ছিল ইন্দো ইউরোপীয় মিশ্রণে। এখানে মুঘল, ইউরোপীয় এবং বাংলাদেশীয় স্থাপত্যের প্রভাব একত্রে দেখা যায়। পানামনগরে মোট প্রায় ৫২টি ভবন ছিল, যার বেশিরভাগই ২ তলা বা ৩ তলা বিশিষ্ট। প্রতিটি বাড়ির সামনে ছিল প্রশস্ত বারান্দা, খিলান, ধনুকাকৃতি জানালা এবং নকশাকৃত কার্নিশ। নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি, ইট, কাঠ এবং লোহার কাজ। কিছু কিছু ভবনের দেওয়ালে দেখা যায় টেরাকোটা অলঙ্করণ, রোমান ধাঁচের পিলার ও ফ্রেম। বাড়িগুলোর ডিজাইনে ছিল জলাধার, বাগান এবং রেইন ওয়াটার ড্রেনেজ সিস্টেম, যা সেই সময়ের আধুনিক স্থাপত্য পরিকল্পনার পরিচয় বহন করে। এই বাড়িগুলোর মাধ্যমে বোঝা যায় সে সময়কার ধনী ব্যবসায়ীরা ইউরোপীয় রুচির পাশাপাশি নিজস্ব ঐতিহ্যকেও গুরুত্ব দিয়েছিলেন। দর্শক, পানামনগরের প্রতিটি বাড়ির আশেপাশে ছিল একটি করে পুকুর বা কূপ। এসব পুকুর ব্যবহৃত হতো গোসল, পানীয় জল এবং গৃহস্থালী কাজের জন্য। কূপগুলো ছিল ইট এবং পাথরের তৈরি। অনেক কূপের চারপাশে সিঁড়ি ছিল, যেন সহজে পানি ওঠানো যায়। পানামনগরে ছিল গোসলের আলাদা ব্যবস্থা। বাড়ির ভিতরে কিংবা পেছনে বিশেষভাবে ঘেরা জায়গায় গোসলখানা তৈরি করা হতো। কিছু কিছু বাড়িতে রেইন ওয়াটার সংগ্রহ করে ব্যবহারের ব্যবস্থাও ছিল, যেটা সেই সময়ের আধুনিক চিন্তাধারা। আলোর জন্য ব্যবহার করা হতো কেরোসিনের বাতি, মাটির দ্বীপ ও লণ্ঠন।
বাড়ির বারান্দা, জানালা ও দেয়ালে ছিল বাতি রাখার জন্য আলাদা স্থানে বানানো ছোট ছোট খোপ। টয়লেটের ব্যবস্থাও ছিল বেশ পরিকল্পিত। বাড়ির পেছনের দিকে কিংবা নির্দিষ্ট কোণায় বসত শৌচাগার, যেগুলো সাধারণত ইট ও চুনের গাঁথুনি দিয়ে তৈরি। অনেক বাড়িতে ড্রেনেজ সিস্টেমও দেখা যায়, যা তখনকার সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক ছিল। এছাড়া পানাম নগরের শিক্ষার জন্য ছোট ছোট পাঠশালাও ছিল। শিশু ও কিশোররা এখানে প্রাথমিক শিক্ষা নিত। ধর্মচর্চার জন্য নগরে ছিল হিন্দুদের জন্য মন্দির এবং মুসলিমদের জন্য ছোট মসজিদ। এই সব কিছুই মিলিয়ে বোঝা যায় পানাম নগর ছিল একটি পরিপূর্ণ, সুপরিকল্পিত নগর, যেখানে বসবাস, শিক্ষা, ধর্ম, পানি, আলো ও স্যানিটেশন সবকিছুরই ছিল উন্নত ব্যবস্থা। আঠেরোশো ও ১৯ শতকে পানাম নগর ছিল বাংলার অন্যতম ধনী এলাকা। এখানে মূলত হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন। তারা তুলা, মসলিন, নীল ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এই অঞ্চল থেকে ভারত, চীন ও ইউরোপে রপ্তানি হতো নানা পণ্য। সোনারগাঁওয়ের সঙ্গে পানাম নগরের নৌপথে সরাসরি যোগাযোগ ছিল, যা একে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলে। কিন্তু ১৯৪৭ সালে দেশ ভাগের পর হিন্দু সম্প্রদায় এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পরবর্তীতে ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের সময় অবশিষ্ট পরিবারগুলো চলে যায়। এরপর পানামনগর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। ভবনগুলোর তত্ত্বাবধানের অভাবে শুরু হয় অবৈধ দখল, চুরি ও ধ্বংসযজ্ঞ। আজ যেগুলো আমরা দেখি সেগুলো মূলত এক সময়ের ধ্বংসপ্রাপ্ত স্মৃতি। দর্শক, ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর পানাম নগরের হিন্দু অধিবাসীরা নিরাপত্তার অভাবে ভারতে চলে যান। ফলে নগরীটি পরিত্যক্ত ও জনশূন্য হয়ে পড়ে। ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এই ফাঁকা ভবনগুলোকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ১৯৮০-র দশকে এসব ভবনের কিছু অংশ স্থানীয়দের ভাড়া বা ইজারা হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো দ্রুত ধ্বংসের পথে এগোতে থাকে। এই অবস্থা দেখে ১৯৮৯ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরের ভবনগুলোকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে ঘোষণা করে। ২০০৬ সালে বিশ্ব স্মৃতি তহবিল পানাম নগরকে বিশ্বের বিপন্ন ১০০ ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান দেয়। এরপর সরকার ভবনগুলো সংরক্ষণ, সংস্কার ও পুনরুদ্ধারের কাজ শুরু করে এবং এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়। আজ পানাম নগর শুধুমাত্র একটি পুরনো নগরই নয়, বরং ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ইট আর কাঠামো অতীতের কথা বলে। দর্শক, এই ছিল পানাম নগরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন, যেগুলো শত বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য হয়ে। এমন আরও দুর্লভ স্থাপনা ও গল্প জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন এবার দেখে আসি পানাম নগরের পাশেই অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক বাজার, যেখানে শুধু জিনিসপত্রই নয়, ছড়িয়ে আছে সময়ের স্পর্শ। দর্শক, পানাম নগরের ইতিহাস ভরা অলিগলি ঘুরে বের হলে খুব কাছেই চোখে পড়বে একটি ছোট মাটির ঘ্রাণ মাখা বাজার। বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এই বাজারের প্রতিটি দোকান যেন ইতিহাস আর ঐতিহ্যের আলাদা গল্প বয়ে বেড়াচ্ছে। এই বাজারে আপনি পাবেন হাতে তৈরি নানা ধরনের কাঠের শিল্প সামগ্রী, যেমন কাঠের তৈরি ছোট ছোট শোপিস, খোদাই করা দেয়ালচিত্র, আরবি ক্যালিগ্রাফি ফ্রেম, ছোট আলনসহ দারুণ সব কারুকাজের নিদর্শন। অনেক দোকানে দেখা যায় কাঠের বানানো নৌকা, হাতি, ঘোড়া বা গ্রামের পুরনো দিনের জীবনধারা ফুটিয়ে তোলা ক্ষুদ্র মডেল। মাটির তৈরি সামগ্রীও কম নয়। মাটির পুতুল, কলসি, ফুলদানি, হাঁড়ি, পাতিল আর নানা রকম হস্তশিল্প এখানে দেখা যায়। অনেকেই স্মৃতি হিসেবে এই জিনিসগুলো সংগ্রহ করেন। এছাড়াও বাজারে মেলে প্রাচীন ঘরানার ব্যবহার্য সামগ্রী, যেমন পেতলের থালা, কাঁসার গ্লাস, পুরনো ধাঁচের তালা চাবি, ঝালর লণ্ঠন, এমনকি হাতে তৈরি বাঁশের খাঁচা বা ঝুড়ি। অনেক পণ্যই স্থানীয় কারিগরদের হাতে তৈরি। তাদের চোখে মুখে এখনও টিকে আছে শত বছরের শিল্প ঐতিহ্যের গর্ব। বাজারের ভেতরটা সরু পথ আর ছোট ছোট দোকানে ভরা,
যা একসময়কার শাখা বাজারের কথা মনে করিয়ে দেয়। এখানে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের বুক ছুঁয়ে চলেছি। দোকানিরা অত্যন্ত সহজ সরল, হাসি মুখে পর্যটকদের অভ্যর্থনা করেন। এই বাজারে শুধু কেনাকাটা নয়, অনুভব করা যায় এক নিঃশব্দ ধুলোমাখা ইতিহাস, যেটা আজও বেঁচে আছে, এই মানুষেরাই ধরে রেখেছে। চলুন এবার এগিয়ে যাই পানাম নগরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন জামে মসজিদের দিকে, যার মোলায়েম ইট আর খচিত নকশা আজও প্রাচীন স্থাপত্যের সৌন্দর্যকে জীবন্ত করে রেখেছে। দর্শক, পানাম নগরের পাশেই অবস্থিত একটি নীরব অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা গোয়ালদি শাহী জামে মসজিদ। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ পুরাতন স্থাপনা, কিন্তু কাছে এলেই বোঝা যায় এটি শুধু ইট পাথরের তৈরি একটি মসজিদ নয়, বরং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা বহন করে চলেছে শত বছরের ইসলামী সংস্কৃতি ও ইতিহাস। এই মসজিদটি নির্মাণ করেছিলেন বাংলার সুবেদার ওলা খান 1519 খ্রিস্টাব্দে। এটি নির্মিত হয়েছিল সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে। এই মসজিদের নির্মাণকাল এবং নির্মাতা সম্পর্কে জানা যায় একটি মর্মর ফলক বা শিলালিপির মাধ্যমে, যা এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। গোয়ালদি মসজিদের স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। এর এক গম্বুজ বিশিষ্ট নকশা, খিলান ঘেরা প্রবেশপথ আর দেয়ালের উপর সূক্ষ্ম খোদাই করা ফুল লতা ও ইসলামী মোটিফ এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদের ভিতরের দেয়ালে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির ফলক ও কারুকাজ, যা অনেকটা দক্ষিণ বাংলার প্রাচীন মসজিদের কাজের সঙ্গে মিল রাখে। চারপাশে ঘাসে ঢাকা উঠোন, সামনে একটি ছোট পুকুর আর পাশে প্রাচীন কবরস্থান। সব মিলিয়ে এই মসজিদ যেন একটি পূর্ণাঙ্গ ধর্মীয় কমপ্লেক্স ছিল একসময়। এখানে এককালে শুধু নামাজই নয়, ধর্মীয় শিক্ষা ও চর্চাও হতো বলে ধারণা করা হয়। মসজিদের অবস্থা অনেক দিন অবহেলায় থাকলেও বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। সংস্থাটি এটি সংস্কারের কাজ করেছে এবং প্রত্নতাত্ত্বিক গাইডলাইন মেনেই এর মূল রূপ অক্ষুণ্ণ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গোয়ালদি জামে মসজিদ শুধু পানাম নগরের গর্ব নয়, এটি সমগ্র বাংলার মুঘল ও সুলতানি আমলের স্থাপত্য ঐতিহ্যের একটি অনন্য দলিল। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভবিষ্যতের আরও ঐতিহাসিক ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।